কালো জাদু, যা এক কথায় শয়তানের উপাসনা করা বোঝায়। এই কালো জাদু যে করে এবং যার ওপর করা হয়, উভয় পক্ষই অনেক ক্ষতির সম্মুখীন হয়। তারই প্রেক্ষাপটে আজ আমি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সত্য ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন সরাসরি ঘটনায় যাচ্ছি। আমার পরিবারে আমি, আমার এক বোন ও এক ভাই রয়েছে। বাবা মার সাথেই থাকি চট্টগ্রাম শহরে। কোভিড শুরু হওয়ার আগে আমরা সকলে শহর থেকে নিজের গ্রামের বাড়িতে চলে আসি। কিছুদিন থাকার মাঝেই কোভিডের ভয়াবহ তাণ্ডব অনেকাংশে বেড়ে যায়। তাই আমরা সিদ্ধান্ত নেই যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রামের বাড়িতেই থাকব। প্রায় 6 মাস অতিবাহিত করার পরে কুরবানি ঈদের কিছুদিন পরে আমার আম্মুর মধ্যে কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করি। যেমন মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যাওয়া, অল্প কথায় অনেক রাগ দেখানো, খাবার রান্না করা না করা এক সমান হয়ে দাঁড়ায়, বাবার সাথে কথায় কথায় ঝগড়া ইত্যাদি। কয়েকদিন এভাবে কাটার পর হঠাৎ একদিন সন্ধ্যায় খেয়াল করলাম আম্মু কাউকে কিছু না বলে একটি চার্জার লাইট নিয়ে বাড়ির ছাদে উঠে যাচ্ছে। ভাবলাম হয়তো শুকোতে দেয়া কাপড় আনতে যাচ্ছেন, কিন্তু পরক্ষণে খেয়াল করলাম 30 মিনিট হয়ে যাওয়ার পরেও আম্মু নিচে আসছেন না। কয়েকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া পেলাম না। ভাবলাম আম্মু হয়তো ফোনে খালাদের সাথে কথা বলছে, তাই ডিস্টার্ব করিনি। কিন্তু 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও একই অবস্থা। এইবার মনে একটু খটকা লাগলো। বাড়ির সামনের দিক থেকে ছাদে দেখার চেষ্টা করে যা বুঝলাম, আম্মু ওই চার্জার লাইটটি জ্বালিয়ে বসে আছে। আম্মু রুমে গিয়ে দেখলাম ফোন তো রুমে, তাহলে আম্মু কেন ছাদে লাইট জ্বালিয়ে বসে আছে, তাও একা? তৎক্ষণাৎ আমি আমার বড় ভাইয়াকে বিষয়টা জানালাম। ঠিক যখনই আমরা উদ্যত হলাম যে আম্মুকে ডাকতে যাব, ছাদে উঠতে যাব, এমন সময় এশার আজানের ধ্বনি কানে আসলো। আর ঠিক তখনই দেখলাম আম্মু নিজ থেকেই ছাদ থেকে নেমে আসলেন। আম্মুকে দেখে কিঞ্চিত ভয় লাগলো মনে, কারণ ওনার চোখের আকার ছিল স্বাভাবিকের চেয়ে বড়। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি এই সময় এতক্ষণ ছাদে কি করছিলে? আম্মু কিছু না বলে বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে নিজের রুমে চলে যায়। আম্মুর এই অস্বাভাবিকতা দেখে আমি ও আমার ভাইয়া তাড়াতাড়ি আমার সেজো খালাকে ফোন করে আমাদের বাসায় চলে আসতে বলি। উনি রাতের মধ্যেই আমাদের বাড়িতে হাজির হন। তারপর খালাকে সব বিস্তারিত বলি এবং আজ রাতটা আমাদের সঙ্গে থাকতে বলি। প্রতিদিনের মতোই আমরা রাতের খাবার খেয়ে যার যার রুমে শুয়ে পড়ি। রাত 2:30টার দিকে আব্বুর চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। মনে হলো আব্বু আমার ভাইয়ের নাম ধরে চিৎকার করে ডাকছে। সবাই দৌড়ে গিয়ে যা দেখলাম তা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতাম না। আমরা দেখলাম আম্মু একটা ছুরি হাতে আব্বুর দিকে তাক করে আছে, আর আব্বু শক্ত করে আম্মুর হাত ধরে আছে। আমরা অনেক কষ্টে আম্মুকে আলাদা করে নিলাম। আমার নম্র সরল আম্মু তখন যেন এক শয়তানের রূপ ধারণ করেছে। চেহারায় তার অগ্নিশিখা, কণ্ঠ অনেক মোটা, শরীরে 3 জনের শক্তি। আম্মুকে খালা আর আমার বোন অন্য রুমে বসিয়ে রাখতে চাইলেও কোনো রকমে তা সম্ভব হচ্ছিল না। আম্মু আব্বুর কোনো কথা শুনছিল না, তাকে সহ্য করছিল না। তারপর আমি আর আমার ভাইয়া খালা মিলে কথা বলে যা বুঝলাম এটা স্বাভাবিক কিছু না, কিন্তু বরাবরের মতো আমি এসবে এত সহজে বিশ্বাস করলাম না। মধ্যরাত থেকে সময়টা এভাবেই কাটলো সবার, নির্ঘুম, ভয়ার্ত। আম্মু কেন জানি বারবার অদৃশ্য কোনো টানে আব্বুকে আঘাত করার জন্য চলে আসছিল। তাই আমি আমার ভাইয়া আব্বুকে বাকি রাতটা আলাদা রুমে পাহারা দিয়ে রেখেছিলাম, যাতে আম্মু খারাপ কিছু করার সুযোগ না পায়। আর সকাল হতেই আব্বুকে আমাদের শহরের বাসায় পাঠিয়ে দেই। পরদিন সকাল, আম্মু ঘুমাচ্ছিল, তাই খালা এই ফাঁকে কোনো এক হুজুরের কাছে গিয়েছিল, কারণ এসব ব্যাপার আমাদের কারো কিছু জানা ছিল না। এরই মধ্যে আম্মু নাকি 1 পাতা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল। আম্মুর শ্বাস আসছিল না দেখে ভাইয়া গিয়ে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসলো। তখন আম্মুর অন্য এক রূপ দেখলাম। উনি কোনো রকমেই ডাক্তারের সামনে যাবেন না। উনি বলেন, আমি তো সম্পূর্ণ সুস্থ, তোমরা কি আমাকে পাগল বানাতে চাচ্ছ নাকি?
আর আমি কোনো পুরুষ মানুষের সামনে যাব না, এটা বলে মাথায় ঘোমটা দেওয়ার মতো করে কাপড় টেনে দেয়। আমার আম্মুর নতুন এই রূপ দেখে আমরা থ হয়ে যাই। ডাক্তার আম্মুকে দেখে বললেন, ওনার মানসিক ভারসাম্য ভালো নেই, ওনাকে মানসিক ডাক্তার দেখান। তারপর ডাক্তার চলে যায়। একসময় আমরা ভাবি এলাকার হুজুরকে ডেকে নিয়ে আসব, কিন্তু পাড়া প্রতিবেশীদের কথা ছড়ানোর ভয়ে আর ডাকা হয়নি। পরে দুপুরে খালা আবার বাড়িতে আসলো। তারপর আমাকে নিয়ে কোনো এক কবিরাজের কাছে যেতে চাইলে আমি অপারগতা জানাই, কারণ আমার এসবে বিশ্বাস নেই। তাই খালা আমার ভাইকে নিয়ে গেল কবিরাজের কাছে। তারা সন্ধ্যায় আসার পর জানলাম কবিরাজ হাজিরা দেখার মাধ্যমে বলেছে যে আমার আম্মুকে কাছের কেউ বান মেরেছে বা কালজাদু করেছে, খুব খারাপভাবে। উনি যে আগের দিন সন্ধ্যায় মাগরিব থেকে এসা পর্যন্ত বাড়ির ছাদে ছিলেন, তখন উনি কালোজাদুর প্রভাবেই আত্মহত্যা করতে গিয়েছিলেন, কিন্তু উনি পরহেজগার ও পাক থাকার কারণে ওই দিনের মতো বেঁচে ফিরেছিলেন। না হলে আমাদের মাকে আমরা ওই দিনই হারিয়ে ফেলতাম। এসব শুনে আমার পায়ের নিচের মাটি সরে যাবার মতো অবস্থা, কারণ যে বিষয়ে অবিশ্বাস করি সে বিষয় নিজের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের সাথে ঘটবে এবং তার নিজ চোখে দেখতে হবে, এটা অনেক কষ্টের। কতটা কষ্টের বলে বোঝানো যাবে না। কবিরাজ 2 দিন পর আম্মুকে নিয়ে যেতে বললেন। এই 2 দিনে ছোটখাটো অনেক ঘটনা ঘটে যায়, যেমন আম্মু কোনো ওয়াক্ত ছাড়া নামাজ পড়তে বসে যায়। নামাজের সময় কেউ ওনার রুমে গেলে উনি তার দিকে তাকিয়ে বিচ্ছিরি রকমের একটা পৈশাচিক হাসি দেয়। সেই হাসির কথা এখনো লিখতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। যে হাসি না দেখলে এর ভয়াবহতা সম্পর্কে বলে বোঝানো যাবে না কখনো। তারপর উনি অনেক আবোল তাবোল কথা বলতো, যেমন আম্মু বলতো, তোর আব্বু বাজার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, ওইগুলো নিয়ে আয়। অথচ আব্বু তখন শহরের বাসায়। আরো বলে, তোর আব্বু রুটি আনতে গিয়েছিল, এখনো আসেনি। এরকম অনেক কথা। আম্মুর দাঁতগুলোর অবস্থা অনেক খারাপ, কালো ছোপ ছোপ দাগ, যেন উনি জন্মের পর দাঁত কখনোই পরিষ্কার করেননি, ঠিক যেরকম আমরা বিভিন্ন হরর মুভিতে দেখতে পাই। সব মিলিয়ে আম্মুর খুব করুণ অবস্থা ছিল। ওনাকে সবসময় চোখে চোখে রাখতে হতো। রাতে আমরা পালা করে ঘুমাতাম, মানে একজন পাহারা দিলে আর একজন ঘুমাতাম। এভাবেই 2 দিন কেটে গেল। 3 দিনের দিন কবিরাজের কথা মতো জিনিসগুলো নিয়ে খালা আমার ভাইয়া আম্মুকে নিয়ে রওনা দেন। বলা বাহুল্য, আম্মু কোনো ক্রমেই যেতে চাইছিল না, তারপরেও অনেকটা জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। বাকিটা ভাইয়ার কাছ থেকে শোনা। আম্মু বাড়ি থেকে কিছু দূর যেতেই অনেকটা স্বাভাবিক হয়ে যায়। কবিরাজের বাড়ি যাওয়ার পর ওনার অনেক খিদে পায়। গত কয়েকদিন কিছু না খাওয়া মানুষটা এক বসাতেই 4-5 জনের খাবার খেয়ে নেয়। তারপর শুরু হয় আম্মুর বান কাটানোর কাজ। আম্মুকে বসিয়ে ওনার উপরে জিন হাজির করা হয়। তখন আম্মু এক এক করে অনেক রকম ভয়েসে অনেক কথা বলতে শুরু করেন, যেমন উনি কেন ওনার স্বামীর ওপর ওইরকম ছুরি ধরেছিলেন, কেন রাতে ছাদে গিয়েছিলেন, ওনার কোন ছেলের কখন কোন বিপদ হয়েছিল, এরকম অনেক কিছু। সাথে এটাও বলেন যে খুবই ঘনিষ্ঠ কেউ জায়গার বিবাদের কারণে আম্মুর ওপর এই ঘৃণ্য জঘন্য কাজটা করেছে, এবং যার মাধ্যমে কালোজাদু করেছে সেই জিনের মাধ্যমে একটা তাবিজ আমাদের বাড়ির আঙিনায়, একটা তাবিজ বাড়ির পেছনের দিকে, একটা তাবিজ বাড়ির পাশের কবরস্থানে আছে। তারপর কবিরাজ কি কি করলেন সেটা বলতে গেলে ঘটনা অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, আম্মুর কাজ শেষ করে কবিরাজ ভাইয়াকে ডেকে কিছু হলুদ এবং মোমবাতি দেয়, যা সন্ধ্যায় মাগরিবের পর ঘরের পশ্চিম কোণায় জ্বালাতে হবে, এবং হলুদ পোড়ানো গন্ধ আম্মুর রুমে দিতে হবে। একটি তাবিজ দেওয়া হয় যেটা বাড়ির আঙিনায় কোনো একটি গাছের ডালে এশার আজানের সময় লাগিয়ে দিতে হবে। আরো বলেছে আজকের রাতটা আম্মুকে চোখে চোখে রাখতে, কারণ আজকে রাতে ওই কবিরাজ তার জিন দিয়ে কালোজাদুর তাবিজগুলো উঠিয়ে ফেলবে এবং নষ্ট করে ফেলবে। সবই করা হলো ওনার কথা মতো। সারা রাত আম্মুকে পাহারা দিয়ে রাখা হয়েছিল। মধ্যরাতে আম্মু অনেক ছটফট করেছিল আর শুধু ঘর থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। সকাল হতে হতে কিছুটা স্বাভাবিক হয়ে যান এবং আল্লাহর রহমতে আম্মু সুস্থতা বোধ করেন। কিছুদিনের মধ্যে আম্মু সম্পূর্ণ সুস্থ হয়ে যান, আলহামদুলিল্লাহ। কিন্তু এই কালো জাদুর কারণে আম্মুর শারীরিক এবং মানসিক অনেক ক্ষতি হয়ে যায়, যা কখনো পূরণ করা যাবে না।
তার 1 সপ্তাহ পরে এই কালো জাদুর সাথে সম্পর্কিত আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি ওই দিন দুপুরে খেয়ে শুয়েছিলাম এবং মোবাইলে ফেসবুক দেখছিলাম। আমার পা বরাবর একটা জানালা এবং সামনেই বাড়ির আঙিনা। আমার চোখ হঠাৎ জানালার দিকে পড়তে আমি দেখলাম 2টি অবয়ব, একটি সাদা এবং একটি কালো। কোনোটারই নাক, চোখ, কান কিছু নেই। তারা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণের জন্য ভয়ে পাথর হয়ে গেলে একটু পরেই যখন হুঁশ ফেরে তখন এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। যখন আমার সেন্স ফিরে আসে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। চোখ খুলে দেখি সবাই আমাকে ঘিরে আছে, দোয়া পড়ছে। এরপর ভাইয়া গিয়ে একজন হুজুরকে নিয়ে আসে। হুজুর এসে আমার মুখে সবকিছু শোনে। হুজুর একটি সুতা দিয়ে আমাকে মেপে দেখে, তারপর কিছু আমল দিয়ে ভাইয়ার সাথে কথা বলে চলে যায়। তারপর আমার তেমন আর সমস্যা হয়নি। ও হ্যাঁ, পরবর্তীতে অন্য কবিরাজের মাধ্যমে আমরা সকলেই জানতে পারি যে এই কালো জাদুর মতো জঘন্য কাজটা আমার নিজের বড় খালা এবং তার ছেলেরা মিলে করেছিল, তা আবার সামান্য একটু জায়গার বিবাদের জন্য। ঘটনাটি হয়তো ততটা ভয়ঙ্কর মনে হবে না। এটা কোনো মাল মশলা সংযোগ করা ছাড়া আমার পরিবার এবং আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। পরিশেষে এটাই বলবো, কালো জাদুর মতো ঘৃণ্য কাজ করে নিজের উদ্দেশ্য হাসিল করার মতো কাজ সম্পূর্ণ আমাদের ধর্মবিরোধী, যা ক্ষমার অযোগ্য। তারপরও আল্লাহ তাদের হেদায়েত দান করুন। কেউ কখনো যাতে কোনো উদ্দেশ্য হাসিল করতে এই পথ বেছে না নেয়, এইটা আমার অনুরোধ। ঘটনাতে কিছু কিছু অংশ বাদ দিয়েছি বেশি বড় হয়ে যাওয়ার কারণে। ধন্যবাদ এই সত্য ঘটনাটা শ্রোতাদের সাথে শেয়ার করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। লিখেছেন গিয়াস উদ্দিন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhuth.com@gmail.com। আপনাদের ইমেইলের বা আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আরো একবার ফিরে আসলাম আপনাদের কাছে। ছোট ছোট ঘটনা, খুব বেশি বড় না। 2 ধরনের ঘটনাই মানুষ পছন্দ করেন, বড় ঘটনাও ছোট ঘটনাও। আমি বলি যে ছোট ঘটনাই সবসময় আসলে পাওয়া যায়, বড় ঘটনা খুব সমস্যা হয় পেতে। যাই হোক, শুরু করছি আরো একটি ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আল্লাহর অশেষ রহমতে আপনি সব সময় ভালোর তলে থাকেন। আমি মোহাম্মদ হাসান শেখ। আমার জন্মস্থান এবং শৈশব দুটোই খুলনা জেলায় কেটেছে। বর্তমানে চাকরির সুবাদে আমি একটি কুরিয়ার সার্ভিসে চট্টগ্রামের শাখাতে কর্মরত আছি। আকস্মিক একটি দুর্ঘটনার কারণে আমার চাকরিটি চলে যায় এবং বর্তমানে আমি বেকার সময় পার করছি। তাই ভাবলাম ঘটনাটা লিখেই ফেলি। ঘটনাটি আমার বাবার মুখ থেকে শুনেছি 2016 অথবা 2017 সালে। বিভিন্ন সমস্যার কারণে ঘটনাটি আর লেখা হয়নি। আমার বাবা যেভাবে বলেছেন সেভাবেই লিখছি। সালটা 1990-91। তখন আমি খুলনা শহরে রিক্সা চালাই। আমি তখনও বিয়ে করিনি। অনেকদিন যাবত রিক্সা চালাতে চালাতে আমার সঙ্গে একটা লোকের পরিচয় হয়। ওনার নাম অর্থাৎ ছদ্মনাম রহিম। পেশায় উনিও একজন রিক্সা চালক। ওনার দেশের বাড়ি ফরিদপুর মাদারীপুর অঞ্চলের রাজৈর থানাধীন কোনো একটি গ্রামে। আমি প্রায়ই বাসা থেকে খাবার নিয়ে যেতাম দুপুরে খাওয়ার জন্য। মাঝে মধ্যে ওই লোকটার সঙ্গে আমার খাবার আমি শেয়ার করতাম। এভাবে 1 দিন 2 দিন করতে করতে রহিম ভাই এবং আমার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একদিন রহিম ভাইয়ের তার বাড়িতে যাওয়ার ইচ্ছে হয় এবং বলেন, আহাদ ভাই, আপনিও আমার সাথে আমাদের গ্রামের বাড়িতে চলেন। তো আমিও রাজি হয়ে যাই। বয়স কম, ঘোরাঘুরিরও খুব ইচ্ছা, আরও বাইরের একটি জেলায়, তাই এক পায়ে রাজি হয়ে যাই। কথা মতো একদিন খুলনা থেকে আমরা যাত্রা শুরু করি। আমাদের যাত্রার মাধ্যম ছিল দুজনের 2টো সাইকেল। আমরা সকাল সকালই খুলনা থেকে রওনা হয়ে যাই। এরপর খুলনা থেকে বাগেরহাট, নোয়াপাড়া হয়ে মোল্লাহাট, গোপালগঞ্জের কাশিয়ানী এবং ফরিদপুরের কিছু অংশ পার হয়ে প্রবেশ করি মাদারীপুর রাজৈর থানাতে। কিন্তু এখানে আসলে কি পথ শেষ? গ্রাম তো আরো অনেকটা ভেতরে। তো সেই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 11টা বেজে যায়, কারণ আমরা যাত্রার মাঝে বিরতি নিয়েছিলাম। পৌষ মাস, শীতকালীন রাতের 11টা মানে বুঝতেই পারছেন অনেক রাত।
মেইন রোড থেকে এবার গ্রামের পথ। যদি মেইন রোড দিয়ে যাই তাহলে অতিরিক্ত প্রায় 5.5 কিলোমিটার বেশি ঘুরে যেতে হবে। সারাদিন সাইকেল চালিয়ে এই মুহূর্তে এটা নেওয়া সম্ভব না। তাই রহিম ভাই গ্রামের শর্টকাট বেছে নিলেন। শুকনো মাটির এবড়ো খেবড়ো রাস্তা, আশেপাশে 2-3 গ্রামে মনে হয় বিদ্যুতের কোনো অস্তিত্ব নেই। আসলে তখন এই গ্রামে বিদ্যুৎ ছিল না, জ্যোৎস্নার আলোতে যতটুকু দেখা যায়। রাস্তায় এবড়ো খেবড়ো হওয়ায় দুজনেই হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ বাঁ পাশে নদী। দুজনে গল্প গুজবে আনন্দের সাথে হেঁটে চলেছি। প্রায় 15 থেকে 20 মিনিট ভালোই কাটে। তো এক সময় আমার কানে একটা শব্দ ভেসে আসে। শব্দটা ছিল এরকম, নদীতে মাছ ধরার জন্য কেউ জাল ছুঁড়ে মারলে যেরকম শাঁ করে একটা শব্দ হয়, ঠিক সেরকম। আমি এই বিষয়টা এতটা লক্ষ্য করিনি, কারণ এই শব্দটা মাছ ধরার জালের শব্দ সেটা আমি ভালো করেই জানি। কিন্তু রহিম ভাই বিষয়টা বুঝতে পারে। তখন একবার নদীর দিকে তাকান এবং রীতিমতো অবাক হয়ে যান, কারণ নদীতে জেলে তো দূরের কথা, একটা নৌকাও তখন ছিল না। তাহলে শব্দটা আসছে কোত্থেকে? রহিম ভাই বুঝতে পারে সামনে কিছু একটা হবে, কারণ এটা ওনার এলাকা। উনি এই সমস্ত বিষয় আগে থেকে অবগত। রহিম ভাই আমাকে বললেন, আহাদ ভাই একটা বিড়ি চালান, আর আপনি আমার ডান পাশে আসেন। যার যার সাইকেল ডান হাতে ধরে পাশাপাশি হাঁটছি। রহিম ভাই সাইকেল, আমি এবং আমার ডান হাতে আমার সাইকেল। এক্ষেত্রে আমি 2 সাইকেলের মাঝখানে পড়ে যাই এবং এভাবে অনেকক্ষণ হাঁটতে থাকি। একটা সময় রহিম ভাই বলে, আহাদ ভাই আপনার বাঁ হাত দিয়ে আমার সাইকেলটাও ধরে থাকেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ধপাস ধপাস করে কিছু নারিকেল পড়ে। আনুমানিক 8টা থেকে 10টা তো হবেই। আমাদের সামনে পেছনে এমনকি সাইকেলের ওপরেও নারিকেল এসে আছড়ে পড়ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের গায়ে একটা নারকেলও কিন্তু পড়েনি। তো বিষয়টা স্বাভাবিকভাবেই নিলাম, ভাগ্য ভালো, এই জন্য হয়তো গায়ে পড়েনি। আরেকটু সামনে যাওয়ার পরে ঘটল একটা বিরল ঘটনা। হঠাৎ ওপর থেকে ধপাস ধপাস করে কিছু ছোট প্রজাতির ফল পড়ে। এবারও একই অবস্থা, আমাদের সামনে পিছনে এমনকি সাইকেলের ওপরেও ফলগুলো পড়ে, কিন্তু আমাদের গায়ে লাগে না। জ্যোৎস্নার আলোতে পরিষ্কার দেখলাম এগুলো সদ্য কাঁচা আম। এবার বিষয়টা আমার মাথায় আটকে যায়। কারণটা কি? এখন তো পৌষ মাস, আর এই সময় কাঁচা আম আসবে কোত্থেকে? বিষয়টা আমার ভেতরে একটা ভয়ের সৃষ্টি করে। আর এটা এমন একটা অবস্থা যেটা শুধুমাত্র আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ। আমি আমটি তুলতে গেলে রহিম ভাই বললেন, আহাদ ভাই কোনো লাভ নেই, এগুলো নিয়ে আরো লস। তো আমি মনে করলাম রহিম ভাইদের বাসায় হয়তো কাঁচা আম আছে, তাই এত কষ্ট করে রাতে বয়ে নিয়ে যাওয়াটাই লস। হয়তোবা এটাই বুঝিয়েছেন আমাকে। যাক, অবশেষে রহিম ভাইদের বাড়িতে পৌঁছাই। তখন বাজে রাত 2টা। আমার নাকে মুখে যেন একটা ভয়ের ছাপ তখনও ছিল। তো রহিম ভাইয়ের আম্মা বিষয়টা বুঝতে পারে এবং রহিম ভাইকে জিজ্ঞেস করে, তোরা কোন পথ দিয়ে এসেছিস, মেইন রোড না গ্রামের রাস্তা? রহিম ভাই বললেন, গ্রামের রাস্তা। ওনার মা বললেন, সর্বনাশ, সাথে নতুন মেহমান, কোনো সমস্যা হয়নি তো? রহিম ভাই বলে, সমস্যা তো হয়েছিল মা, ঘোর সমস্যা, কিন্তু আমিও ওনাকে বুঝতে দেইনি। এই কথাগুলো আমি আড়াল থেকে শুনে ফেলি এবং তৎক্ষণাৎ আবার সেখানে ছুটে যাই। গিয়ে দেখি কোথায় নারকেল গাছ আর কোথায় আম গাছ। গ্রামের পুরো পথটাতে কোনো গাছপালাও ছিল না। ফাঁকা বিলের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে মেইন রোডের দিকে। বিলের মাঝখান বরাবর 3টি তাল গাছ, আর রাস্তার বাঁ পাশে ছিল নদী। নদীর পারে এক পাশে একটি উঁচু জায়গায় মেঝে ইট দিয়ে পাকা করা এবং চারপাশে 4টা রেল লাইনের পাটি খাড়া করে পুঁতে রাখা। বুঝতে আর বাকি রইল না যে এটি একটি শ্মশান। আর গত রাতে আম এবং নারকেলই বা কোথা থেকে আসবে এখানে? এবার বুঝলাম গত রাতে কি ঘটেছিল আমাদের সাথে। তখন আমার মনে পড়ে রহিম ভাই কেন বিড়ি জ্বালাতে বলেছিলেন, কেনই বা আমাকে 2 সাইকেলের মাঝখানে থাকতে বলেছিলেন। আবারও বাড়িতে গিয়ে রহিম ভাইকে জিজ্ঞেস করি, রহিম ভাই গত রাতে ওইগুলো কি হয়েছিল? তো রহিম ভাই বলেন, আহাদ ভাই কালকে যেই আমটি আপনি তুলতে চেয়েছিলেন ওটা কোনো আম ছিল না, ওটা অশরীরী শয়তানদের একটা চাল ছিল। আর আমটি যখনই নিচু হয়ে আপনি তুলতেন আমরা দুজনই তখন মারা পড়তাম। একইভাবে মারা পড়তাম নারকেলের বেলাতেও। আমাদের মারার জন্য 2 বার চেষ্টা করা হয়েছে, আর 2 বারই আল্লাহর রহমতে আমরা বেঁচে যাই। আর ওরা আমাদের কাছে আসতে পারেনি, কারণ আপনি বিড়ির আগুন জ্বালিয়ে রেখেছিলেন, আর সাইকেলের লোহা তো ছিলই। এসব ঘটনা আমাদের এলাকাতে খুব পরিচিত।
এমনিতেই রাতের বেলা আমরা একা একা কেউ ওই পথ দিয়ে হাঁটি না। আজকে হাঁটলাম, ভাবলাম দুইজন আছি, ভয় কিসের, তাই শর্টকাট পথটা নিয়েছিলাম। যদি বুঝতে পারতাম এরকম কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, তাহলে আপনাকে নিয়ে এত বড় রিস্ক আমি কখনোই নিতাম না। কষ্ট হলেও প্রয়োজনে 5 কিলোমিটার রাস্তা ঘুরে আসতাম। এটাই ছিল ঘটনা। ভূত.com এবং ভূত FM যেটাই বলেন না কেন, এখানে আমার পাঠানো প্রথম ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। ভুল হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে দয়া করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। তিনি তার নাম দিয়েছেন, এবং আমি জানি না যে নাম প্রকাশ করতে পারবো কিনা আমরা, শুধুমাত্র আমি জায়গার কথা বলছি। আচ্ছা, ওনার নামটা আমি বলি, কারণ উনি তো কোথাও মনে হয় বলেনি যে ওনার নাম বলা যাবে না। মোহাম্মদ হাসান শেখ, এবং তিনি লিখছেন খুলনা থেকে। আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে। খুলনার ঘটনাগুলো আমরা দেখেছি যে শুরু থেকেই খুবই অন্যরকম হয় এবং একটু স্পেশাল ঘটনাই হয় আমি বলবো। আমার কাছে মনে হয় যে আজকের ঘটনাটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং লিসেনার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি আরাফাত আহমেদ শিমুল, ভূত.com এর একজন মডারেটর। আমি আমার নানার বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি, যে ঘটনাটি আমার মামির সাথে ঘটেছিল। সেই ঘটনার সাক্ষী আমি নিজেও ছিলাম। কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। মামা আম্মুকে ফোন দিয়ে বলছেন মামি অসুস্থ, দেখে যাওয়ার জন্য। এদিকে আমার SSC পরীক্ষা চলছে, তবু আম্মু পরের দিন নানার বাড়ি চলে গেছেন। তার কিছুদিন পরে আমার SSC পরীক্ষা শেষ হলো। আমিও পরীক্ষা দিয়ে নানার বাড়ি চলে যাই। আমার নানার বাড়ি হচ্ছে ময়মনসিংহ বিভাগের ঈশ্বরগঞ্জ থানার একটি গ্রামে। আমাদের বাড়ি থেকে নানুর বাড়ি যেতে হলে অটো রিক্সা নিয়ে যেতে হয় বাজার পর্যন্ত, তারপরে কিছুটা হাঁটতে হয়। হেঁটে যাওয়ার রাস্তাটা একটি বড় রাস্তা, দুই পাশ দিয়ে শুধু অনেক বড় বড় ঝোপঝাড় আর বাঁশের বাগান। এই রাস্তা দিয়ে একজন মানুষ দিনের বেলাতে যেতেও ভয় পায়। বাজার থেকে বাড়ি পর্যন্ত যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। নানার বাড়িতে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল মামির। আম্মুর মুখ থেকে যা শুনলাম, কিছুদিন আগে মামি তার বাবার বাড়িতে বেড়াতে যান এবং সেখানে অনেক ধরনের মাছ মাংস রান্না করে এবং কিছু পিঠা তৈরি করেন। এইসব রান্না করতে করতে বাড়ি থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে যায়। কোনো এক কারণে ওই দিন মামা যেতে পারে নাই, তাই মামির সাথে মামি তার ছোট মেয়েকে নিয়ে একাই চলে আসে। মামি বাজারে গিয়ে রিক্সা খুঁজতে লাগলো। মামির বাবার বাড়িতে যাওয়ার রাস্তাটা অনেক ভয়ঙ্কর। এই রাত হওয়ার ভয়ে কোনো রিক্সাওয়ালাই যেতে চাচ্ছিল না। অবশ্যই বেশি টাকা দেওয়ার কথা শুনে একটি রিক্সাওয়ালা রাজি হয়ে যায়। মামি রিক্সা নিয়ে তার বাবার বাড়িতে রাত হয়ে যায়। একটি বিলের পাশ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে মামির বাবার বাড়ি যেতে হয়। বিলটির নাম হচ্ছে কেইলা বিল। বিলটি এক নামে সবাই চেনে। ওই বিলের অনেক রহস্যজনক ঘটনা রয়েছে। দূরান্ত থেকে মানুষ এসে মাছ ধরে। ওই বিলের পাশ দিয়ে রাতে একা কেউ মাছ ধরতে যায় না, যদিও দিনের বেলায় অনেকেই মাছ ধরতে চায়, কিন্তু বেশি গভীরে যায় না। বিলটি অনেক বড় এবং পুরাতন একটি বিল। মামির রিক্সাটি যখন বিলের রাস্তা ধরে কিছুটা পথ যায়, রিক্সা থেকে মাছের তরকারির বাক্সটা পড়ে যায়। রিক্সাওয়ালা আবার সেই বাক্সটি তুলে নিয়ে যাত্রা শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পর রিক্সার ব্যাটারির চার্জ কমে যায়, মানে রিক্সার লাইটের আলো কমে যায়। রিক্সাওয়ালা চিন্তায় পড়ে যায়, এই অন্ধকার রাতে কিভাবে বাকি রাস্তাটা যাবে। তারপরেও রিক্সাওয়ালা যেতে থাকেন। রিক্সাটি একটু সামনে যাওয়ার কিছুক্ষণ পর রিক্সার সামনে দিয়ে একটি বিড়াল দৌড় দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। রিক্সাওয়ালা ভাবল হয়তো মনের ভুল, ভয় না পেয়ে যেতে লাগলো। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আবারও একটি পাখি উড়াল দেয়। এমনভাবে পাখিটি উড়াল দিয়ে মামির চোখের সামনে চলে যায়। মামি আর রিক্সাওয়ালা দুজনে একটু ভয় পেয়ে যায়, সাথে ছোট একটি বাচ্চা। এরপরেও রিক্সাওয়ালা রিক্সার গতি বাড়াতে থাকেন। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে একটি বেল গাছ আর একটি কৃষ্ণচূড়া গাছ ছিল। ওই গাছের নিচে গিয়ে রিক্সাটি থেমে যায়। অনেক চেষ্টার পরও কিছুতেই রিক্সাটি চালানো যাচ্ছিল না। রিক্সাওয়ালা মনে মনে চিন্তা করতে লাগলো আর মামিকে বলতে লাগলো, রিক্সা তো বন্ধ হওয়ার কথা না, 80% চার্জ ছিল। তখন মামি আর রিক্সাওয়ালা অনেক ভয় পেতে শুরু করেন। মামি আয়াতুল কুরসি পড়তে শুরু করেন এবং রিক্সাওয়ালাকে বলেন যা যা দোয়া পারেন পড়তে থাকেন। এভাবে 5-10 মিনিট চলে যাওয়ার পর এশার আজান দেয়। রিক্সাওয়ালা
আবার রিক্সাটাকে স্টার্ট দেওয়ার সাথে সাথেই চালু হয়ে যায়। রিক্সাওয়ালা দেরি না করে ফুল স্পিডে রিক্সা চালিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ায়। মামি রিক্সাওয়ালাকে সাথে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে সবার সাথে পুরো ব্যাপারটা শেয়ার করেন। পরে মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে এসে তাদের খাওয়ানো হয় এবং রিক্সাওয়ালাকে তারা বলেন রাতটা থেকে যেতে। ওই দিন আর কিছু হয় নাই। তার পরের দিন ঠিক দুপুর বেলায় মামি টিউবওয়েল থেকে পানি আনতে যান। পানি নিয়ে আসার সময় দেখেন একটা কালো বিড়াল ওনার দিকে তাকিয়ে আছে। মামি তেমন গুরুত্ব না দিয়ে চলে আসেন। এই দিন রাতে মামি বিড়ালটিকে স্বপ্নে দেখেন। একই স্বপ্ন পরপর 2-3 দিন ধরে তিনি দেখেই যাচ্ছেন। আর দিনের বেলায় অনুভব করতে পারতেন তার আশেপাশে কেউ আছে, কেউ যেন তাকে অনুসরণ করছে। এইভাবে আরো 3-4 দিন কেটে যায়। মামি এইসব ঘটনা সহ্য করতে না পেরে তার আম্মুকে জানায়। ওনার আম্মু এলাকার মসজিদের একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন বাড়িতে। উনি এসে তেল পড়া, পানি পড়া, তাবিজ এসব দেন। এরপর কয়েকদিন ভালোই কাটলো, কোনো প্রকার সমস্যা নেই। মামি তার বাবার বাড়ি থেকে চলে আসলেন। আসার পর আবারও সেই বিড়ালটি দেখতে পান রাস্তায় এবং অদ্ভুত সেই পাখিটিকেও আবারও তিনি দেখতে পান। বিড়াল আর পাখিটি একসাথে কি যেন খাচ্ছে। ঘটনাটি এখানেই শেষ হলে পারত, কিন্তু না, হলো তার বিপরীত। মামি তার বাবার বাড়ি থেকে আসার 2 দিন পর থেকেই শুরু হলো আসল ঘটনা। মামি রাতের বেলা যখনই বাইরে যায় ওই বিড়াল আর পাখিটিকে দেখতে পায়। বিড়ালটি মামির দিকে এমন ভাবে তাকায়, এটা দেখে মামি চিৎকার দিয়ে ঘরে চলে আসে। যখনই সন্ধ্যা হয় ওই পাখিটি মামির ঘরের চালের ওপর হাঁটাহাঁটি করে, অদ্ভুত ধরনের শব্দ করে। এইভাবে কিছুদিন যাওয়ার পর মামি অনেক ভয় পেতে থাকে। আস্তে আস্তে বাড়ির সবাই জানতে পারে যে এমন একটি ঘটনা ঘটে চলেছে। একদিন মামা আর নানা মিলে বড় মসজিদের হুজুরকে নিয়ে আসেন। হুজুর বাড়ির চারপাশ বন্ধ করে মামির শরীর বন্ধ করে যান। এসব কিছুতে কাজ হয় না। আর এদিকে বাড়ির সবাই দেখতে পায় মামির ঘরের যে ভিতটা ছিল এটা পেছন দিক থেকে খোদাই করা। আমরা সবাই বুঝতে পারলাম ঘরে টাকা পয়সা যা ছিল সেটা নিতে হয়তো চোর এসেছে, কিন্তু না, একই কাজ প্রতিদিন হচ্ছে। আর এই দিকে আস্তে আস্তে মামি অদ্ভুত ধরনের সব আচরণ করতে শুরু করে। মামি সবসময় কান্না করে, চিল্লাচিল্লি করে এবং সে বলে আমাকে মেরে ফেলবে। এবং মামিকে 8-10 জন মিলেও যখন মামি অস্থির হয় তখন ধরে রাখতে পারে না। একজন স্বাভাবিক মানুষের এত শক্তি থাকার কথা না। আমরা সবাই বুঝতে পারি মামির শরীরে কোনো কিছু ভর করেছে। আমরা বড় মসজিদের হুজুরকে ডাকলাম। হুজুর এসে বলেন ওনার শরীরে সত্যি কিছু একটা ভর করেছে, কিন্তু তার পক্ষে কিছু করা সম্ভব না, অন্য কোথাও চেষ্টা করতে হবে। তিনি তেল পড়া দিয়ে যান এবং তিনি বলেন যখনই চিল্লাচিল্লি করবে পানি আর তেল পড়া দিয়ে দিবেন, চুপচাপ হয়ে যাবে। এভাবে 2 দিন চলে গেল, কিন্তু ভালো হুজুর বা কবিরাজ খুঁজে পাচ্ছিলাম না। আমরা সকলে অনেক ভয় আর চিন্তায় পড়েছিলাম। হঠাৎ করে কে যেন একজন মামার কাছে এসে বলল আমার কাছে একজন কবিরাজের ঠিকানা আছে, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। মামা ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে ওই দিনই বেরিয়ে গেলেন ওই কবিরাজের খোঁজে। বাড়ি হচ্ছে ময়মনসিংহ ফুলপুর পাহাড়ি অঞ্চলে। তার ঠিকানা অনুযায়ী মামা কবিরাজের সাথে দেখা করেন এবং সবকিছু খুলে বলেন। সবকিছু শুনে কবিরাজ বললেন আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে যাব। পরদিন দুপুর বেলায় কবিরাজ আসেন, এসে মামিকে ভালো করে দেখেন। সবকিছু দেখে কবিরাজ মামাকে বলেন একটা খালি রুম দেওয়ার জন্য। রুমে শুধু মামি, মামা আর কবিরাজ থাকবেন। আর বললেন যত কিছু হয়ে যাক মামিকে শক্ত করে ধরে রাখার জন্য। এইদিকে কবিরাজ তার কাজ শুরু করে দিলেন। প্রায় 30 মিনিট পর্যন্ত কবিরাজ তার কাজ করেন এবং মামাকে বলেন ওনাকে খাটে শুইয়ে দিন, আর কিছু জিনিসপত্র লাগবে, আজকে রাতের মধ্যেই কাজটা সম্পন্ন করতে হবে। কবিরাজ মামাকে বলেন 3টা মাটির হাঁড়ি কিনে নিয়ে আসতে, একটি রাজহাঁস, একটি খাসি আর কিছু পিঠা তৈরি করে নিয়ে আসতে। এইগুলি আজকের ভেতরেই লাগবে। কবিরাজের কথা মতো সবকিছু রেডি হয়ে যায়। মামাকে তিনি বললেন একটি হাঁড়িতে মাছ রান্না করে দিতে, একটি হাঁড়িতে হাঁসের মাংস রান্না করে দিতে, আরেকটি হাঁড়িতে পিঠা বানিয়ে দিতে, আর 3টা পান লাগবে। এইগুলো নিয়ে মামা আর কবিরাজ রাত 1টার পর ওই বীরের পাড়ে বেলগাছের নিচে যায়। কবিরাজ মামাকে বলেন হাঁড়িগুলো ওই গাছের নিচে রেখে পেছন দিকে না তাকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওই স্থান ত্যাগ করতে। মামা তাই করলেন। এই কাজ শেষে কবিরাজ মামাকে বলেন একটি পুকুর পাড়ে যেতে। মামা আর কবিরাজ একটি পুকুর পাড়ে যায়। কবিরাজ মামাকে বলেন পুকুরে নেমে ডুব দিয়ে পান 3টি একটি কাঁচের বোতলে রেখে আসার জন্য। মামা আর কবিরাজ মিলে সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে সকাল হয়ে যায়। এরপর থেকে মামির ব্যবহার স্বাভাবিক। এরপর থেকে বড় কোনো সমস্যাও হয়নি এখন পর্যন্ত। এই ছিল ঘটনা। শোনাবেন আশা করি।
আমি শোনালাম, আশা করি আপনাদের সবারও ভালো লেগেছে, আর আমারও ভালো লেগেছে। আমরা এরপরে পরবর্তী ঘটনাগুলোতে যাব। এই ঘটনাগুলো আপনারা জানেন যে হয়তো আগেও শুনেছেন বা শোনেননি বা আবারও শুনতে চান, এমন কিছু ঘটনা শোনাবো এখন। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। নাম লাজিম ইয়াসার জিয়াদ, নরসিংহপুর, আশুলিয়া, সাভার, ঢাকা। এরপরে তিনি তার কন্ট্রাক্ট নাম্বার শেয়ার করেছেন এবং তারপরেই তিনি চলে গেছেন মূল ঘটনায়। লিখেছেন, রাসেল ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শুনবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা। রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ লিখছি নরসিংহপুর, আশুলিয়া, সাভার থেকে। অতীতে আপনার ভূত এফএম এবং বর্তমানে ভূত.com এই শোয়ের প্রতি আমার আলাদা আলাদা ভালো লাগা কাজ করে বলতে পারেন, এবং এই শোয়ের আমি একজন পাগল প্রেমিক। এই ভালোবাসা ভালো লাগা থেকে আমি স্টোরি কালেক্ট করার চেষ্টা করি। এছাড়াও আমি কালো জাদুর একজন ভিকটিম হওয়ায় প্যারানরমাল বিষয়বস্তু নিয়ে বেশ আগ্রহ আমার। এর আগে আমি আরো 3টি স্টোরি ভূত.com লিখে পাঠিয়েছিলাম। হয়তো কোনো কারণবশত স্টোরিগুলো আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, সেই ঘটনাটি আমি আমার একজন বড় ভাইয়ের কাছ থেকে কালেক্ট করেছি। ভাইয়ের নাম মোহাম্মদ আনোয়ার খান। ভাই ঘটনাটি তার নানা বাড়ির মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শুনেছিলেন। সেই ঘটনার সাথে সম্পৃক্ত একটি ভয়ানক ঘটনার ভুক্তভোগী ভাই নিজেই। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আনোয়ার ভাই আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন, বলছেন আনোয়ার ভাই। আমি মোহাম্মদ আনোয়ার হাসান খান। আমি এই জিন, ভূত, প্রেত, আত্মা এইসব বিষয়ে বিশ্বাস করতাম না। আমার ধারণা ছিল এসব বিষয়বস্তু মানুষের বানোয়াট নানান কাল্পনিক কাহিনী। কিন্তু আমার এই ধারণা যে অচিরেই পরিবর্তিত হতে চলেছে তা আমার মোটেই জানা ছিল না। ঘটনাটি আমার সাথে আজকে থেকে প্রায় 25 বছর আগে ঘটে। তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে অলস সময় কাটাচ্ছিলাম। এই অলসতা দূর করতে আমি ভাবি আমি আমার নানা বাড়ি ঘুরে আসব। যেই ভাবা সেই কাজ। পরদিন সকালে আমি ঢাকা থেকে আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার নানার বাড়ি জামালপুর জেলার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে আমি গ্রামের নামটি বলছি না। আমি দুপুর 2টা নাগাদ আমার নানা বাড়ি পৌঁছে যাই। পৌঁছে দুপুরের খাবার খেয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল 4টা নাগাদ আমরা 5 বন্ধু কাশেম, রফিক, শহীদ, কবির মিলে একসাথে আড্ডা দিতে বেরিয়ে পড়ি। আড্ডার এক পর্যায়ে আমাদের কথা শুরু হয় প্যারানরমাল নানান বিষয়বস্তু নিয়ে। শুরুতেই বলেছি আমি এসব বিষয়ে বিশ্বাস করতাম না। আমার ধারণা ছিল প্যারানরমাল বিষয়বস্তু এসব মানুষের বানোয়াট। যাই হোক, কথার এক পর্যায়ে রফিক ভাই বলে ওঠেন, তোমরা কি বিশ্বাস করো পৃথিবীতে এমন অনেক কিছুর অস্তিত্ব রয়েছে যার কোনো স্বাভাবিক ব্যাখ্যা নেই? এমনও অনেক বিষয়বস্তু রয়েছে যার ব্যাখ্যা পাওয়া অসম্ভব। আমি একটু বিরক্ত হয়ে থাকি। এসব কথা শুনে আমি ওকে বলি, আরে ধুর, এরকম কোনো কিছু হয় নাকি? এসব বিষয় সবই বানোয়াট, মন করা নানান কাহিনী। আমার কথা শেষ হতে না হতেই রফিক ভাই বলে, আমাদের এখান থেকে 1 গ্রাম পরে দক্ষিণ দিকে গেলে সেখানে একটি বিল আছে। বিলটির নাম ঠিকানা আমি বলছি না। লোকমুখে শোনা গেছে বিলটি নাকি অনেক আধ্যাত্মিক অলৌকিক বিষয়বস্তু নিয়ে ঘেরা। অনেক খারাপ কিছুর অস্তিত্ব রয়েছে এই বিলটিতে। লোকমুখে এও শোনা গেছে বিলটির পানি যে একবার স্পর্শ করেছে তারা না হয় মারা গিয়েছে, না হয় তাদের অনেক বড় ক্ষতি হয়েছে। আমি রফিকের কথা শুনে রীতিমতো অনেক বিরক্ত হয়ে যাই। আমার মনের মধ্যে এক প্রকার জেদ চেপে যায়, আমি দেখবই ওই বিলে কি আছে। আমি পরক্ষণেই ওদের 4 জনকে বলি, চল কালকে ওই বিলে মাছ ধরতে যাব, পরে দেখা যাবে কি হয়, সবকিছু প্রমাণ হবে। প্রথমে রফিক যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। এরপর আমাদের জোড়াজোড়িতে রফিক রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা সকলে সিদ্ধান্ত নেই কালকে বিকেলে আমরা সেই বিলটিতে মাছ ধরতে যাব। যেই ভাবনা সেই কাজ। পরদিন আমরা 5 জন বিকেল 4টা নাগাদ সেই বিলটিতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু যাওয়ার পথে কেন জানি প্রকৃতি আমাদের সাথে বারবার বিরূপ আচরণ করছিল, বাধা দিচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি আমাদের নিষেধ করছে সেখানে যেতে। কিন্তু কে শোনে কার কথা? অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে বিকেল 5টা নাগাদ আমরা বিলটিতে পৌঁছে যাই।
বিলটি যে কেউ দেখলে তার গায়ে কাঁটা দিয়ে উঠবে। বিলটির ত্রিসীমানায়, বিলটির আশেপাশে কোনো ঘর বাড়ির কথা। আমি তো নাছোড়বান্দা।